সর্বশেষ আপনাকে যেহেতু কাছে পেয়েছি, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে এটা সবশেষ পরিস্থিতিটা কি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমার চেয়ে বেশি ভালো দেবেন তিনি হচ্ছেন মিস্টার তৌহিদ, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি ডাইরেক্টলি ডিল করেন। তো আপনারা ওনাকে যদি কখনো পান তাহলে ওনাকে জিজ্ঞেস করবেন। এই বিষয়গুলো আমাদের নাগরিক হিসাবে আমাদের সকলকে পীড়া দেয়, কারণ ভারতের মতো একটা বন্দিপ্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। আমরা সমুদ্রে বলি, নদীতে বলি, সব কিছুতে আমরা শেয়ার করছি। এবং এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে। তো এটার বেস্ট যেটা বললাম, যে বেস্ট উত্তর যিনি দিতে পারবেন আমাদের ডিপ্লোম্যাটিক পরিস্থিতি কীরকম, এটা পররাষ্ট্র উপদেষ্টা। আমার সাথে ওনার এই বিষয় নিয়ে আলাপ হয়নি। যদি এই বিষয় নিয়ে ওনার সাথে আমার আলাপ হয়, আনুষ্ঠানিক আলাপ যদি হয়, তাহলে তখন আমি নিশ্চয়ই উত্তর দিতে পারবো। কিন্তু আমি যতটুকু বললাম, এটা আমি নাগরিক হিসাবে মনে করি আমাদের সাথে ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সাথে দেশের রিলেশন হয়, একটা মানুষের সাথে মানুষের রিলেশন হয়। কে ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি, বাট ইট হ্যাজ টু বি ওয়ান টু ওয়ান। স্যার, আরেকটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে দেশের বর্তমান যে প্রেক্ষাপট চলছে, এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে যেগুলো হওয়ার কথা না। এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করেন, কিন্তু সব ক্ষেত্রে যথাযথভাবে হচ্ছে না। স্যার, এর উত্তরণের উপায়টা কি? আমি শ্রম মন্ত্রণালয়ে মাত্র কয়েকদিন, 7 দিন 8 দিন 10 দিন হবে, বেশ কিছু বৈঠক হয়েছে। আপনারা জানেন যে আমাদের সাথে এর আগে যারা যারা মালিক এবং শ্রমিক, তাদের সাথেও আলোচনা হয়েছে। কতগুলো 18 দফা তারা আলোচনা করেছে। আইএলও টিম ঢাকায় ছিল বেশ কয়েকদিন। আমি গত 2 দিন আইএলও টিমের সাথে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। দে ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড যে কিছু কিছু গণ্ডগোল হচ্ছে, বাট নট সমগ্র দেশে নয়, কিছু কিছু জায়গায়। কিছু কিছু সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে পরিকল্পিত কিছু কিছু লোক এটা এটা করছে। হ্যাঁ, 2-1টি জায়গা আছে যেখানে মালিক পক্ষ, বিশেষ করে আমি গার্মেন্টস সেক্টরের কথা বলছি, যেখানে সবচেয়ে বেশি সমস্যা। 2-1টি বড় বড় গার্মেন্ট ফ্যাক্টরিজ বা সমষ্টি ফ্যাক্টরি আছে, সেখানে যেহেতু মালিক নেই, সেই কারণে কিছু অসুবিধা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে যারা শ্রমিক আছেন তাদেরকে বেতন দিয়েছে। এবং আমরা ব্যবস্থা নিচ্ছি, যে ব্যবস্থায় হয়তো বিশেষ করে যেগুলো বড় কয়েকটি আছে যেখানে যারা মালিক নেই, সমস্যা নেই, এবং সমগ্র ঋণ তারা নিয়েছে ব্যাংক থেকে, প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, যেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে একটি পয়সা শোধ দেওয়া হয়নি, সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। আশা করি শিগগিরই হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন যে সরকার কী ধরনের ব্যবস্থা বা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। একই সাথে আমরা আশা করি যে আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রোঅ্যাক্টিভ হবেন বা হচ্ছেন। আমরা মনে করি যে এনাফ ইজ এনাফ। পার্টিকুলারলি যারা দুষ্কৃতিকারী, যারা দুষ্কৃতি করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। একটা গভর্নমেন্টে আপনারা জানেন সেখানে মালিককে মারা হয়েছে, কাউকে কেউ মারার অধিকার রাখে না। শ্রমিকরা যারা, তারা আন্দোলন করতে পারে, যদি বৈধ আন্দোলন হয়, দাবি করতে পারে যদি দাবি হয়, কিন্তু মারার কেউ ওই স্বাধীনতা নেই। এরপর তাদের মধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আশা করি তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, কারণ এরাই কতিপয় লোক এই সেক্টরটাকে নষ্ট করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি মেইন স্টে বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নিং এ পর্যন্ত। তো কাজেই আমরা কোনোভাবেই আমরা এবং যারা বিনিয়োগ করেছেন তারা কোনোভাবেই এই ইন্ডাস্ট্রিটাকে নষ্ট হতে দেবে না বলে আমি মনে করি এবং আশা করি। আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা নষ্ট হতে দেব না। তার যেই যত দিক থেকে এই টেনে টেনে এটাকে নষ্ট করার চেষ্টা করুক না কেন। তো অচিরেই আমি মনে করি যে সমস্যা
সমাধান হবে এবং আপনারা তো দেখবেন যে আমার একটা লাস্ট কোশ্চেন, নির্বাচন এতক্ষণ জি কেউ নির্বাচনের জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছে, কোনো রাজনৈতিক দল, আমি নাম বলছি না, এটা সব আপনি জানেন, আবার কেউ কেউ বলছে যে না, এই সংস্কারটাকে আগে করতে হবে। স্যার, আপনার সরকারের বর্তমান অবস্থানটা কি? নির্বাচন, সংস্কার সবকিছু মিলিয়ে একটু আমাদের সংস্কারের ব্যাপারে বোধহয় আমার মনে হয় আমাদের চিফ অ্যাডভাইজার উনি বলেছেন যে 6টা এবং 7টা জায়গায় সংস্কার প্রক্রিয়া চলছে, ডিসেম্বরে শেষ হবে এবং তখন আমরা এই সংস্কার নিয়ে বিশদভাবে আলোচনা করতে পারবো কি কি আছে। নির্বাচনের ব্যাপারটা হচ্ছে এখন একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সো নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার, আমার বা আমাদের কোনো এখতিয়ার আছে বলে আমি মনে করি না। এটা ইলেকশন কমিশন উইল ডিসাইড যে তারা কখন কিভাবে কি নির্বাচন করবেন। কাজেই নতুন ইলেকশন কমিশন হয়েছে, তাদেরকে সংগঠিত হতে দিন, তখন তারাই হয়তো নিজের থেকে বলবেন, তারাই হয়তো একটা রোড ম্যাপ দেবেন। কাজে এটা আমার জায়গা এখন নয়, এটা নির্বাচন কমিশন ডেফিনেটলি বলতে পারবেন তারা কখন। জি ইসকনের যে প্রেক্ষিত তৈরি হয়েছে, সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হচ্ছে বলে কোনো ক্ষেত্রে হচ্ছে, এটা প্রতিহত করবার জন্য উপদেষ্টা মণ্ডলী বা আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ এই সাবকন্টিনেন্টে উপমহাদেশে নেই। এটা যে 4000 মাইল দূরে বসে বা 5000 মাইল দূরে বসে চিন্তা করছেন বা কেউ কেউ কাছাকাছি এসে চিন্তা করছেন, এটা করবেন, এটা আমাদের ঐতিহ্যে নেই। আজকে না, এই ভূখণ্ড এই অঞ্চল তো আজকের না, এটা বহু হাজার বছরের। এখানে এই ধরনের কোনো চিন্তাভাবনা কখনো ছিল না। একটা সম্প্রদায় ইসকন তারা নিজেরাই কিন্তু বলেছে যে তারা তাদের সাথে যে যাকে নিয়ে এত হইচই তার কোনো সম্পর্ক নেই, এবং তারা নিজেরাই বলেছে যে এই ধরনের ঘটনার সাথে আমরা জড়িত নই। কাজে এর চাইতে বড় কিছু তার হতে পারে না। এমনকি অন্যান্য যারা আমাদের মাইনরিটি ভাইয়েরা আছেন তারাও কিন্তু বলেছে যে আমরা এই ধরনের ঘটনার সাথে জড়িত নই, আমরা এই ঘটনাকে সাপোর্ট করি না। কাজে এইটা ব্যাপার। কিন্তু আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি, আমি সেই পরিচয় মনে করি। ধর্ম বিষয়টি সেপারেট, বাট আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। এখন কেউ কেউ এই ধর্মটাকে ব্যবহার করছে, সেটা শুধু ইসকন কেন, শুধু মেজরিটি ধর্ম যারা তাদেরও ব্যবহার করা হচ্ছে। তো এটা আমি মনে করি না যে খুব শুভ দেশের জন্য, এবং যারা যারা এর সাথে জড়িত তারা এখন টের পেয়েছেন যে তাদের পিছনে কেউ নেই। তো আশা করি যে এটা খুব বড় কিছু বিষয় নয়, এবং এই বিষয়ে অলরেডি একটা মিটমাট হয়েছে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের যেন কোনো কিছু না হয় সেটা আমরা দেখব। কিন্তু আপনারা তো বাইরের প্রপাগান্ডা শুনছেন, ওটা করতেই থাকবে। ওটা যাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আমরা বলি, তারা তো কত রকম কথা বলবে। তারা হয়তো আমাকেও একটা রং দিয়ে দিতে পারবে, আপনাকেও একটা রং দিয়ে দিতে পারবে। তো সেটা নিয়ে যদি আমরা ঘাবড়ায় থাকি, ওর পিছনে দৌড়াতে থাকি, তাহলে তো আমরা আগাতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা নিয়ে আমরা অলরেডি উই আর অ্যাওয়্যার অফ ইট। দুবাই সরকারের সাথে কথা বলা হয়েছে। দুবাইয়ের অ্যাম্বাসাডার আমার এখানে একবার এসেছিলেন এবং কয়েক জায়গায় দেখা হয়েছে। তিনি বলেছেন তিনি কাজ করছেন এবং এটা অচিরেই হবে। আপনি জানেন যে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে সরকার, তারা খুব চিন্তা ভাবনা করে অগ্রসর হয়। তারা হয়তো একটা তাদের চিন্তা থেকে তারা বন্ধ করেছে। আবার আমরা যে আমাদের মেরিনাদের জন্য যেটা চাচ্ছি সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং এটা এমনকি আমি আইওমতো এটা নিয়ে আলোচনা করেছি লন্ডনে। তো কাজেই এই জিনিসটা আশা করি এটা সলভ হবে। শুধু দুবাই না, অনেক সময় দেখা যায় সিঙ্গাপুরও তাই হয়, অন্যান্য দেশেও তাই হয়। তো এটা আমি আশা করি এটা 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 অনেকখানি নিরসন হবে, কারণ আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় কিন্তু সবার সাথে খুব পরিচিত। না, এটা সময়সীমা ঠিক আমি বলতে পারবো না। ভিসা দেওয়া না দেওয়া আরেকটা দেশের ব্যাপার। আমি বললাম যে কালকে দাও, এটা হবে না। ভিসা দেওয়াটা হলো তাদের ব্যাপার, তারা ভিসা দেবে কিনা। কিন্তু আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি, কারণ আমাদের সাথে দুবাইয়ের রিলেশন ভালো, অত্যন্ত ভালো। আপনারা দেখেন যে চিফ অ্যাডভাইজার মহোদয়ের কথা যে যাদেরকে জেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, এই লাস্ট হয়তো আরও বোধহয় ঠিক মনে নাই 75 জন বা 70 জনের কাছাকাছি তাদেরকে জেল থেকে বের করে দিয়েছে, যেটা সাধারণত দুবাইতে করে না।
আর দ্বিতীয় জিনিস হলো যে আমরা আশা করছি দুবাইয়ের ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসবে এবং সেটা তো অচিরেই আপনারা জানতে পারবেন। কাজেই ইকোনমিক্যালি আমাদের সাথে দুবাইয়ের একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং গড়ে উঠছে আশা করি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। বরিশাল মেইন একাডেমি যেটা আমাদের কাছে মনে হয় যে এটা পড়াশোনার উপরে এবং অন্যান্য কর্মকাণ্ডের উপর একটা প্রভাব পড়ে। এইগুলো আমি দেখছি, তবুও আরেকটু স্পষ্ট করে বলি, আমাদের এখানে আগামীতে 10 জন মেরিন ক্যাডেট আসছে বিদেশ থেকে, বিভিন্ন ছোট ছোট দ্বীপমালা থেকে, এবং আমি আগের মতো বলে আসছি যে আমরা 5 জন ফিমেল নিতে তৈরি আছি। তো আশা করি যে এটা যাত্রা শুরু হবে এবং অচিরেই আপনি দেখবেন যে যেমন আমি বললাম যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ইন্টারেস্ট শো করছে বাংলাদেশের মেরিন একাডেমিতে ক্যাডেট পাঠাবার জন্য। তো আমাদের স্ট্যান্ডার্ড যদি ভালো না হতো, কারণ তারা তো বিদেশ থেকে পাঠাচ্ছে, আফ্রিকান দুটো কান্ট্রি যারা ইতিমধ্যেই ইন্টারেস্ট শো করেছে তারা কিন্তু ইকোনমিক্যালি ভেরি স্টেবল কান্ট্রি, নাইজেরিয়া এবং কেনিয়া, তারা ইন্টারেস্ট শো করেছে। এখন আমরা কতখানি তাদেরকে আনতে পারবো সেটা, এবং মালদ্বীপের হাইকমিশনের সাথে আমার আলাপ হয়েছে এই বিষয়ে, উনিও ইন্টারেস্ট শো করেছেন, উনি বলছেন যে তার সরকারকে লিখবেন। তো কাজে আমাদের স্ট্যান্ডার্ড যেটা বললেন আপনি, স্থায়ী অস্থায়ী এবং ইনস্ট্রাক্টর সব কিছুই আমরা দেখছি যাতে আগামীতে এটা এই মেরিন একাডেমিগুলো আন্তর্জাতিক পর্যায়ে যায়। আর কোশ্চেন নাই।